কলকাতার বড় বড় অফিসারদের কলোনি। সবগুলো বিশাল বাড়ি এবং দূরে দূরে। রাত প্রায় 2:30, নিজের রুমের দরজা খুলে বেরোল পার্থ। বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে আসল। তারপর গেল একটা পাশের রুমে, দরজা খুলে দেখল 2টো মেয়ে ঘুমিয়ে আছে। এবার সে নিজের রুমে গেল, সিগারেটের প্যাকেট নিল আর একবার নিজের বিছানার দিকে তাকাল। অন্ধকারে দেখল 2টো মেয়েলি শরীর ঘুমিয়ে আছে। রুমের ব্যালকনির দরজা দিয়ে বেরিয়ে চেয়ার এ বসল, একটা সিগারেট বের করল আর একবার দেখল নিজের রুমটা। তার বিছানায় শুয়ে আছে তারই মা রিনা আর বোন প্রিয়া। একটু আগেই তো সে মা বোনকে একসাথে কাজ করে দিয়েছে। 1 ঘন্টা কাজের ফলে ক্লান্ত, তাই তো ঘুমে বেহোশ। সিগারেট জ্বালালো পার্থ আর ভাবতে ভাবতে চলে গেল 2 বছর আগের অতীতে। বেঙ্গালুরু ইউনিভার্সিটির রেজাল্ট বের হয়েছে, 1 সপ্তাহ হয়েছে। মা রীনা দেবী ঘরে পূজা দিয়ে বেরোলেন আর প্রসাদ দিলেন পার্থকে। আজকে তার ইন্টারভিউ, বাবার মৃত্যুর অনুকম্পা হিসেবে। বিকাল বেলা পার্থ একটা মিষ্টির প্যাকেট নিয়ে বাড়িতে ঢুকল আর মা রীনা দেবীকে দিয়ে বলল, মা আমার চাকরি হয়ে গেছে আর পোস্টিং দিল্লিতে। রীনা দেবী ভারী খুশি হলেন, সঙ্গে সঙ্গে ফোন করতে বলল প্রিয়াকে। প্রিয়া তো তখন কোচিং এ ছিল, কল রিসিভ করল না। রাতে সবাই একসাথে খেতে বসল। রীনা দেবী জিজ্ঞেস করলেন, বাবা তোর অফিস কবে থেকে? পার্থ বলল, পরশু বেরোতে হবে, ফ্লাইটে যাব, তার পরের দিন জয়েনিং নিতে হবে। দিল্লি এসে পার্থ অফিস যোগ দিয়েছে, 1 মাস হল, সব কাজ বুঝে ফেলা হয়েছে। তার কাজ একটা এগ্রি রিসার্চের। একটা নতুন প্রজেক্ট এসেছে। পার্থ বাড়িতে ফোন করল আর মাকে বলল, মা আমি একটা কাজে বের হচ্ছি, 1-2 মাস লাগবে, তোমাদেরকে ফোন করতে পারবো না। রীনা দেবী বললেন, কেন? পার্থ বলল, কাজটা খুব গোপনীয়, কাউকে বলা যাবে না, বাড়ির লোকদের ও না। বিদেশিরা এই দেশে নিজেদের ফসল বেচতে চায় আর এইটা দেশের জন্য ভালো না। তাই সরকার একটা নতুন প্রজেক্ট নিয়েছে, এর বেশি তোমাদেরকে বলতে পারবো না। সোজা সাপটা রীনা দেবী বলল, ঠিক আছে সোনা, নিজের যত্ন নিস। পার্থ বাঙালি, তাই তাকে সুন্দরবন থেকে চালের বীজ এনে রিসার্চ করার জন্য বলা হয়েছে। কলকাতা হয়ে আমি আসলাম সুন্দরবনে। রিসার্চ শুরু করলাম। একদিন একটা গ্রামে যাচ্ছি, নৌজাহাজ পুরো দমে চলছে। একটা জায়গায় স্পিড কম হয়ে গেল, দেখলাম একটা নৌকা আসছে জাহাজের দিকে। নৌকা আসলে নৌকার থেকে 2টা লোক কিছু জিনিস জাহাজের ড্রাইভারকে দিল আর কিছু জিনিস নিয়ে চলে গেল। আমি অবাক হয়ে গেলাম আর ড্রাইভারকে বললাম, ব্যাপার কি? ড্রাইভার বলল, ওই দিকে কয়টা চর গ্রাম আছে, সেখানে 4-5টা গ্রাম, খুব বেশি হলে 200-300 লোক হবে। তারা লোকেদের সঙ্গে কম মেলামেশা করে, ওই চরের জঙ্গল থেকে মধু আর জারি বুটি এনে আমাদেরকে দেয় আর এর বদলে জামা কাপড়, তেল সাবান এইসব নেয়। ওদের মধু কলকাতায় খুব দামে বিক্রি হয়, আমাদের ভালোই লাভ হয়ে। আরও বলল, ওদের ধান খুব ভালো, একবার এমনি এমনি দিয়েছিল 100 গ্রাম চালের ভাত, কলকাতার 300 গ্রামের চালের সমান, আর কি সুন্দর সেন্ট। আমি ড্রাইভারকে বললাম ওখানে যাওয়ার জোগাড় করে দিতে। 2 দিন পর ড্রাইভার ফোন করে বলল, কালকে রেডি থাকতে, ওরা আসবে। সময় মতো ওরা আসলো, আমি ওদের সঙ্গে কথা বললাম। প্রথমে না করলে ও পরে রাজি হয়ে গেল। আমি ড্রাইভারকে থ্যাংক ইউ বলে ওদের সঙ্গে চলে আসলাম। কারেন্ট নেই, মোবাইল কানেকশন নেই, টিভি রেডিও নেই, মনে হলো আদিম যুগের দেশ। মনে মনে বললাম, খুব দরকার ছাড়া ল্যাপটপ চালানো যাবে না। যার সঙ্গে আসলাম সে তার বাড়িতে একটা একদম আলাদা ঘরে থাকতে দিল, ওনাদের ঘর থেকে একটু দূরে। সন্ধ্যাবেলায় গ্রামের সবাই আসলো আমার সাথে দেখা করতে। কি জানি আমার কথায় ওনারা রাজি হয়ে গেলেন আর বললেন যে সব গ্রামের থেকে আমাকে ধান দেবে রিসার্চ করতে। রাত 9টার মধ্যে খাবার খাওয়া শেষ আর সবাই ঘুমাতে চলে গেল। আমি টাউনের ছেলে, দেরি করে ঘুমাই। 12টা নাগাদ একটা সিগারেট খেতে বাইরে আসলাম। হাঁটতে হাঁটতে ওনাদের উঠানে চলে আসলাম, 3 দিকে ঘর আর মাঝখানে উঠান। আসার সঙ্গে সঙ্গে শব্দ পেলাম, এত ঠাকুর ডুবানোর শব্দ। মনে মনে বললাম, এত জোরে পাশের ঘরের সবাই শুনবে। ঠিক তখনই খেয়াল করলাম 3টে ঘরেই কাজ চলছে। ভাবলাম একটু লাইভ দেখি, আর ঘরের কাছে গিয়ে ফুটো খুঁজছি। এমন সময় ভিতর থেকে বলা কথা শুনলাম, মেয়েটা বলছে, বাবা জোরে। লোকটা বলল, হরে আমার ঢেমসি মাইজা। আমি কি করব না বুঝে এসে শুয়ে পড়লাম। পরের দিন পাশের বাড়ির লোক এসে আমাকে কিছু ধান দিল আর বলল, চলো তোমাকে সামনের গ্রামে নিয়ে যাই, সেখান থেকে ধান নিতে। নৌকা করে আমরা সেই গ্রামে গেলাম। লোকটা গ্রামের একটা লোকের সাথে আমার দেখা করিয়ে চলে গেল। আমি গ্রামের সেই লোকটার সাথে তাদের বাড়িতে গেলাম। বাড়িতে কোনো আয়োজন ছিল। জিজ্ঞেস করতে বলল, তার 13 বছরের ছোট মেয়ের গতকাল প্রথম পিরিয়ড শেষ হয়েছে, তাই এই পূজা পাঠ।
আমাকে বলল প্রাসাদ নিয়ে তারপর অন্য গ্রামে যেতে। আমি ঠিক আছে। পূজার পর একটা বউ এসে আমাকে প্রাসাদ দিল। সেই সময় আরেকটি বউ এসে বলল, ওই নন্দী, তোর দাদা তোরে গাছের নিচে ডাকে, আর একটু কেমন জানি হাসি দিল আর নন্দীর হাত থেকে প্রাসাদ এর বাতিটা নিয়ে নিল। নন্দী ও একটু মুচকি হাসি দিয়ে চলে গেল। প্রাসাদটা খাওয়া হবার পর লোকটা বলল, আমি ধানটা বের করি, ততক্ষণ তুমি গ্রামটা একটু ঘুরে আসো। সেই মতো আমি বাড়ি থেকে বেরিয়ে একটু আগে গেলাম আর একটা সিগারেট জ্বালালাম। ফেরার সময় ভাবলাম একটু ফ্রেশ হয়ে নেই আর একটু জঙ্গলের দিকে গেলাম। ওখানে গিয়ে সামনে দেখেই আমি অবাক, ওই নন্দী আর তার দাদা ঠাকুর ডুবাচ্ছে, বউটা হাত দিয়ে গাছে ভার দিয়ে আছে। সেই অবস্থায় কাজ চলছে। ওরা এত ব্যস্ত ছিল যে আমাকে দেখল না। আমি ফটাফ চলে আসলাম আর লোকটার থেকে ধান নিলাম। আমি জিজ্ঞেস করলাম, আরও কোনো গ্রামে যাওয়া যায়? সে বলল, না, আর কোনো গ্রামে ধানের বীজ রাখে না, ওরা পাটের বীজ রাখে। পাট আমার রিসার্চ না, তাই জোর করলাম না। এরপর লোকটা বলল, চলো আমাদের গ্রামের মন্দির। না, করতে পারলাম না। নৌকা করে পাশের চড়ে গেলাম, মন্দিরে গেলাম, ঢুকে অবাক, কোনো মূর্তি নেই। লোকটা বলল, আমরা ঠাকুর দেবতা মানি, কিন্তু কোনো ঠাকুরকে পূজা করি না। দেখলাম একটা কোনো পুরানো চামড়ার বইয়ের মতো কিছু আসনে রাখা আছে। ফুল মালা দেওয়া, মানে সেটা পূজা করা হয়। এর মধ্যেই পুরোহিত বা মন্দিরের প্রধান আসলো। আমি বললাম, চলো এবার ফেরা যাক। লোকটা বলল, এইবার এই চোরের লোকেরা যাবে, তুমি তাদের সঙ্গে যাবে। কি করব, থেকে গেলাম। পুরোহিত আমাকে তাদের বাড়িতে নিয়ে গেল। রাত হলো, আমি নিজের ঘরটাতে গেলাম। ঘুম নেই। ঘর থেকে বেরোলাম, গেলাম একটা ঘরের সামনে, সেই একই, প্রতি ঘরে কাজ চলছে। আজকে হাতের কাজ করতে হবেই। গেলাম নিজের রুমে, ল্যাপটপ চালু করলাম। কলিগের দেওয়া ফোল্ডারটা ওপেন করলাম, তারপর হেডফোন লাগলাম আর ফুল সাউন্ড দিলাম। ল্যাপটপ রাখলাম বিছানার সাইডে অ্যান্ড অ্যাক্সেট হয়ে গেলাম। ফুল রেডি হাতের কাজ করার জন্য। ফোল্ডারের ভিতরে একটা ফ্যান্টাসি ফোল্ডার ছিল, ওখান থেকে একটা ভিডিও চালু করলাম। সেই ভিডিওটা মা ছেলে নিয়েছিল। ভিডিওর মতো নিজের মাকে নিয়ে কল্পনা করতে লাগলাম। হঠাৎ ব্যাটারি শেষ, ল্যাপটপ বন্ধ হয়ে গেল। হাতের কাজ কমপ্লিট হলো না। নিজেকে বকা দিলাম মায়ের নাম নেওয়ার জন্য আর মার কাছে ক্ষমা চেয়ে শুয়ে পড়লাম। পরের দিন একটু দেরি করে ঘুম ভাঙল, দেখি বাড়িতে শুধু পুরোহিতের স্ত্রী আর ছেলে। ছেলেকে মা বলল, তোর বাবা তোর পিসিকে নিয়ে পিসির শ্বশুর বাড়ি গেছে, তুই গিয়ে জমিতে যা। ছেলে ঠিক আছে বলে চলে গেল। বাড়িতে আমি আর সেই মহিলা একা। মহিলা খুব সুন্দর ছিল। আমি ঠাকুর ডুবানোর জন্য একদম পাগল হয়েছিলাম। মহিলাটি হয়তো আমার অবস্থা বুঝে গিয়েছিল। একটু পরে মহিলাটি আমার কাছে আসলো আর বলল, বাবু আমাকে কাজ করে দাও, তুমি শান্ত হয়ে যাবে। তোমার যা অবস্থা এখন, কোনো মেয়েকে না পেলে তুমি ছাগলকে দিয়ে কাজ মিটাবে। আমি সঙ্গে সঙ্গে ঘরে নিয়ে কাজ শুরু করলাম। কাজ শেষে আমি ঘর থেকে বেরোলাম। একটু পরে বউটা ও নিজেকে পরিষ্কার করে ঘর থেকে বেরোলো। আমি বউটাকে কিছু টাকা দিতে গেলাম। বউটা বলল, আমরা একাজ আনন্দের জন্য করি। আমি বলে ফেললাম, এতই আনন্দ যে সম্পর্ক মনে থাকে না, বাবা মেয়ে ভাই বোন। বউটা হঠাৎ রেগে গেল আর বলল, কেন, তুই কি নিজে ধোয়া তুলসী পাতারে হারামি? কালকে রাত্রে মায়ের নামে হাতের কাজ করছিলি আর কি বলছিলি, মা তুমি কত সুন্দর। আমি চুপ হয়ে গেলাম। বউটা বলল, ভাবছিস আমি কেমনে জানি? আমি রাতে কাজ করিয়ে নেওয়ার পর ধুয়ে এসে দরজা বন্ধ করছি, এই সময় তুই উঠোনে আসলি, একটু পাশের ঘরে কান দিলি আর কিছুক্ষণ পরে চলে গেলি। তুই ঘরে ঢুকতেই আমি শাড়ি পরে তোর ঘরের সামনে আসলাম। কিছু খুশুর খুশুর আওয়াজ আসছিল আর একটু অন্যরকম আলো। আমি ভাবলাম হয়তো কিছু প্রয়োজন, তাই এসেছিলি। আমি যেই ঘুরলাম, তুই তোর মায়ের নামে শুরু করলি। আমি হঠাৎ করে বলে ফেললাম, বৌদি কালকে তোমাকে কে কাজ? পুরোটা বলার আগেই বৌদি বলল, আমার ছেলে আমাকে ওর বাবা ওর পিসিকে কাজ করে দিয়েছে। আমি বললাম, তোমরা মা ছেলে ভাই বোন বাবা মেয়ে নিজেদের মধ্যে কেন কাজ করো? গ্রামের লোকদের সঙ্গে তো কাজ করতে পারো। বৌদি বলল, আমরা শাপিত, এই আশেপাশের গ্রামের সবাই একই বংশের। আমাদের এক পূর্বপুরুষকে এক ঋষি মুনি শাপ দিয়েছিল যে তোর বংশের সম্পর্ক থাকবে না, সবাই নিজেদের মধ্যে ঠাকুর ডুবাবে। আমি বললাম, এই শাপের থেকে মুক্তির উপায় কি? বৌদি বলল, এই শাপেই আমাদের মুক্তি লেখা আছে। কোনো ছেলে নিজের মা আর বোনকে পিয়াতি বানাবে একই বছরে আর 2টা মেয়ে হবে, তখন এই শাপ মোচন হবে আমাদের বংশ থেকে। আমি বললাম, নিজেদের মধ্যে ঠাকুর ডুবানোর জন্য এত বড় গল্প? বৌদি আমাকে হাত ধরে নিয়ে মন্দিরে নিয়ে গেল আর ওই চামড়ার বইটা দিয়ে বলল, পড়ো কি লেখা আছে। সত্যি পুরো বইটাতে শাপের পুরো ঘটনা লেখা ছিল। কে দিয়েছে, কাকে দিয়েছে, কেন দিয়েছে, কখন দিয়েছে, সব।
এইবার বৌদি আরেকটা বই দিল, সেটাতে সাপের মুক্তি লেখা ছিল। বৌদি যা যা বলছিল তাই লেখা ছিল, শুধু একটা জিনিস বেশি ছিল যে ছেলের বাবা কোনো অন্য বংশের হতে হবে, আর মা এই বংশের, আর এই সাপ নিজের মুক্তিকে নিজেই আনবে। এটা পড়তেই আমি কেঁপে উঠলাম। আমি এই গ্রামের না, আমি নিজেই এসেছি এই গ্রামে। এটা যদি ওরা জেনে যায় তাহলে আমাকে আটকে রাখবে নিজেদের মুক্তির জন্য। ভয়ে আমি ঘেমে গেলাম। বাকিটা ঠিকমতো পড়তে পারলাম না। পকেট থেকে পার্স বের করে মা বাবার ফটোটা দেখতে লাগলাম। মন্দির থেকে বেরোনোর সময় দরজায় ঠোকর লেগে পার্স আমার থেকে ছিটকে বৌদির কাছে গিয়ে পড়ল। বৌদি পার্সটা উঠালো আর আমার বাবা মায়ের ফটো দেখে কাঁদতে লাগল। আমি তো অবাক। বৌদি বলল, এরা কে? আমি বললাম, আমার মা আর বাবা। বৌদি বলল, ফটোর মহিলাটি তার বোন, হারিয়ে গেছিল, আর লোকটি মানে আমার বাবা অনেক বছর আগে এই চোরে এসেছিল। এটা শোনা মাত্রই আমি আবার কেঁপে গেলাম। বইয়ের কথা অনুযায়ী আমি এই সাপকে মোচন করব। মানে আমি আমার নিজের মাকে আর বোনকে কাজ করে দেব। সারা রাত ঘুম হলো না। বইয়ের কথা মাথায় ঘুরতে লাগলো, আর সেই চিন্তা মাথায় নিয়ে দিল্লি চলে আসলাম। বসকে ধানের নমুনা দেখালাম আর ল্যাবে পাঠিয়ে দিলাম। 2 দিন পর ল্যাব থেকে রিপোর্ট আসলো, এটা খুব ভালো জাতের ধান, লবণ জলেও খুব ধান হয়। আমার প্রমোশন হলো। বাড়িতে ফোন করলাম, মাকে বললাম। মা তো শুনে খুব খুশি। বোন বলল সে JNU-তে ফরেন ল্যাঙ্গুয়েজ কোর্স এ চান্স পেয়েছে। মা বলল দিল্লিতে একটা ঘর ঠিক করতে, কারণ আমরা 2 ভাই বোন দিল্লিতে থাকব, আর মা একা বাংলোর থাকতে পারবে না। আমার মাথায় সারা দিন সেই বইটার কথা ঘুরত, তাই বাহানা দিছিলাম। কিন্তু মায়ের পিড়াপিড়িতে একটা ঘর ঠিক করলাম, আর মা বোনকে দিল্লি নিয়ে আসলাম। বোন এডমিশন নিল আর সারা দিন ইউনিভার্সিটি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে আড্ডা মারা শুরু করল, এই বয়সে যা হয়। মা ঘরটা গুছিয়ে নিল, আর আমি সারা দিন অফিস আর বাড়িতে নিজের রুমে, কারণ সে বই। এই নিয়ে 1.5 মাস পর হয়ে গেল। এক রাতে একটি স্বপ্ন দেখলাম। এক সাধু এসে আমাকে বলল, সাপের থেকে মুক্তির সময় এসে গেছে, তৈরি হও। আমি বললাম, সে তো আমার মা বোন। কিভাবে? সাধু বলল, এই কথা, আমি তোর মাথা থেকে বইয়ের কথা মিটিয়ে দিলাম, আর মায়ের প্রতি দুর্বলতা তোর মনে ঢুকিয়ে দিলাম। এই কথা সাপ থেকে মুক্তির পর তুই মনে করতে পারবি, তার আগে না। আমার ঘুম ভেঙে গেল। শুধু এতটুকু মনে পড়ল, কি ভয়াবহ স্বপ্ন ছিল। জল খেয়ে শুয়ে পারলাম, কখন ঘুমিয়ে পড়লাম টের পেলাম না। তারপর দিন ঘুম থেকে উঠলাম একদম ফ্রেশ। নাস্তা করে 11টা নাগাদ অফিস গেলাম, আর কলিগদের সাথে আড্ডা মেরে রাত 10টায় ফিরলাম। এইভাবে 1 সপ্তাহ কাটল। মা বলল, আমার এখানে ভালো লাগছে না, তোরা ভাই বোনে সকাল বেলা বাড়ে আর ফিরিস সেই রাত হলে। আমি একদম বোর হয়ে যাই, কাউকে চিনি না জানি না, আর সবাই হিন্দি কথা বলে, আমি কিছু বুঝি না। তুই তো 1-8 দিন তাড়াতাড়ি আসতে পারিস, একটু গল্প করব, তোর অফিসের গল্প শুনব। রবিবার একটা মেইল আসলো, সোমবার একটা জরুরি মিটিং আছে। সোমবার তাড়াতাড়ি অফিস গেলাম আর মিটিং অ্যাটেন্ড করলাম। সবার কাজের রিভিউ হল, আর একটা জিনিস হলো, অফিস টাইমিং চেঞ্জ। এখন অফিস সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত। বাড়িতে এসে মাকে বলতেই মা খুব খুশি, কিন্তু আমার মুড অফ। আড্ডা মারা শেষ। অফিস থেকে এসে বাড়িতে টিভি দেখতে লাগলাম মার সাথে বসে বসে। একদিন মা বলল, আজকে কিছু বাড়ির জিনিস কিনতে হবে, তাই মাকে নিয়ে মার্কেট গেলাম। সব জিনিস কেনাকাটা হওয়ার পর আমি পেমেন্ট করে মাকে নিয়ে নিজের গাড়ির দিকে আসছি। আজকে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছিল, কারণ আমি প্রথম বাড়ির জিনিস নিজের পয়সা দিয়ে কিনেছি, তো মার সাথে একসাথে হাঁটছি যেন বয়ফ্রেন্ড অ্যান্ড গার্লফ্রেন্ড। সাথে বাজারের মেয়েরা বলছিল, কি সুন্দর কাপল। এইভাবে দিন চলছে, মাকে নিয়ে বাজার ঘাট করা, একসাথে টিভি দেখা, আর মাঝে মাঝে মাকে নিয়ে আইসক্রিম খেতে যাওয়া। মায়ের সাথে টাইম পাস করা আমার ভালো লাগতে লাগলো। একদিন অফিসে এক ফিমেল কলিগ এসে বলল, ক্যা বাত হে, ছুপা রুস্তম, গার্লফ্রেন্ড বানায়া और हम लोगों को बताया तक नहीं। मेरा গার্লফ্রেন্ড নাহি হয়। আমি বললাম। কলিগ বলল, झूठ मत बोल, कल तुम सी आर पार्क में आइसक्रीम खा रहे थे और तुम्हारे साथे एक लड़की थी। मेन कल अपने आंटी के घर से आ रही थी, तो मैंने देखा था। अब मत बोलो ना कि मेरी सिस्टर थी। সব यही বলতে হয়। এর মধ্যে আর এক বলল, ওরে নাহি, এসকি মমি থি। সবাই হাসতে লাগলো। একদিন বোন বলল, মা আমার কিছু জিনিস নিয়ে আসবে, একদম টাইম নাই, পুরা বিজি। বিকেলে বাড়ি আসার পর মা বলল, একটু ভালো মার্কেটে নিয়ে যাবি, তোর বোনের কিছু জামা কাপড় কিনতে হবে। আমি মাকে নিয়ে সাকেত মল এই গেলাম। একটা বড় লেডিজ স্টোরে মাকে নিয়ে গিয়ে বললাম, যা লাগে নিতে, আমি বাইরে আছি। মা চলে গেল। আমি কাউন্টারের সামনে আসতেই স্টাফ বলল, স্যার আপ मैडम के लिए कुछ गिफ्ट ले लीजिए, मैडम सरप्राइज देना। सामने हमारा स्टोर হয় কাপল গিফট।
আমারও ইচ্ছা ছিল মাকে একটা গিফট দেওয়ার, তাই ওই স্টারে গেলাম। স্টাফ বলল, গার্লফ্রেন্ড। আমি কিছু বলার আগেই আমাকে একটা সেকশনের দিকে ইশারা করল। সেকশনের নাম ছিল হাসব্যান্ড অ্যান্ড ওয়াইফ। ওখান গিয়ে কি নিব ভেবে ঠিক করতে পারছি না। তারপর একটা সুন্দর হালকা লালচে গোলাপি রঙের নাইট ড্রেস পেলাম। সেটা নিয়ে এলাম। মার ও কেনাকাটা শেষ। গাড়িতে মা জিজ্ঞেস করল, তুই কি কিনেছিস? আমি বললাম, তোমার জন্য গিফট। মা বলল, দেখা। আমি বললাম, বাড়ি চলো। বোনের কাপড় ওর রুমে রেখে মা বলল, আমার গিফট। আমি দিতেই মা ফটাফট প্যাকেটটা খুলে ফেল। আমি বললাম, পছন্দ হয়েছে? তুমি পরবে তো? মা বলল, যেদিন আমি সবচেয়ে খুশি হব সেই দিন তোর এই গিফটটা পরব। আস্তে আস্তে মাকে আমি ভালোবাসতে লাগলাম। ভাবতাম মা যদি আমার গার্লফ্রেন্ড হয়। ধীরে ধীরে মাকে পটানোর চেষ্টা করতে লাগলাম। মা আমার সাথে মিশছে, গল্প করছে, কিন্তু ফ্রি হচ্ছে না। মাকে ফ্রি করতেই হবে, কিন্তু কিভাবে? আমার কল্পনার আনাচে কানাচে শুধু আমার মা। রাতের স্বপ্নে মা হাসি দিয়ে চলে যায়। একদিন সকাল বেলা অফিস যাওয়ার আগে কিছু বলতে মার রুমের দিকে গেলাম। দরজাতে ধাক্কা দিতেই খুলে গেছে। মা আবজা কারো লাগিয়েছিল। আমরা সচরাচর মার রুমে যাই না। মাকে দেখে আমি অবাক। একটা সাদা তোয়ালে দিয়ে ঢেকে রেখেছে। ভেজা চুল থেকে টপ টপ করে জলের ফোঁটা পড়ছে। আমি ফট করে দরজা বন্ধ করে অফিস চলে আসলাম। কিন্তু কাজে কি মন বসে। সদ্য স্নান করা ভিজা শরীর চোখের সামনে ভাসছে। বিকেলে বাড়িতে আসতেই মা বলল, কলিং বেলটা খারাপ হয়ে গেছে, ঠিক করাতে হবে। আমি বললাম যে কোনো মিস্ত্রি ডাকা যাবে না, বিশ্বস্ত লোক চাই। রবিবার ছুটি আছে, সেই দিন ঠিক করিয়ে নিব। আর বোন বলল, সবার কাছে তো একটা করে চাবি আছে, কোনো টেনশন নেই। কি দাদা? আমি বললাম, একদম ঠিক। রাতে শুয়ে শুয়ে মার কথা চিন্তা করতে লাগলাম। তারপর দিন অফিস গেলাম। পিয়ন বলল, স্যার, আপনার কেবিনে একটা লোক অপেক্ষা করছে। কেবিনে গিয়ে লোকটাকে হ্যালো বললাম। লোকটা নিজের পরিচয় দিল। সে একটা ইন্স্যুরেন্স কোম্পানির লোক। আমি আসার কারণ জিজ্ঞেস করতে সে বলল, তোমার বাবার একটা পলিসি ছিল, সেটা ম্যাচুর হয়ে গেছে, কিন্তু কোম্পানির মনে হচ্ছে পলিসিতে একটা ভুল আছে। সেটা আছে কি না কনফার্ম করতে এসেছে। আমি বললাম, ইন্স্যুরেন্স কোম্পানি কাস্টমার ফোকাসড কবেই থেকে হলো? লোকটি বলল, স্যার, আপনারটা স্পেশাল কেস। আমি বললাম, মানে? সে বলল, আমাদের কারেন্ট সিইও যখন কোম্পানি জয়েনও করে, সে একটা পালসি এজেন্ট ছিল, আর সে নিজের কাস্টমারদের পালসি নিজে মনিটর করে, আর তোমার বাবা তার ফার্স্ট কাস্টমার ছিল। সে বলল, পলিসিতে তোমার মা নমিনি, আর তার এইজ মনে হয় ভুল এন্ট্রি হয়েছে। ফাইল হিসাবে তার বয়স ৩৮। বয়স শুনে আমিও অবাক। সেটা কনফার্ম করতে আধার কার্ড লাগবে। যদি ভুল এন্ট্রি হয় তাহলে ক্লিয়ারনেসে করার আগে ঠিক হয়ে যাবে। সিইও নিজে মনিটর করে তো। আমি বললাম, ঠিক আছে, কালকে এসো, আমি আধার কার্ডের একটা কপি দিয়ে দিব। রাতে খাবার খেতে খেতে মাকে বললাম, তোমার আধার কার্ডটা দিও। মা বলল, কেন? আমি বললাম, একটা পলিসিতে লাগবে। পুরো ব্যাপারটা বললাম না। মা শোবার আগে নিজের সব কাগজ দিয়ে বলল, এগুলি এখন সামলা, আমি তো এত বুঝি না। পরদিন অফিসের জন্য বেরিয়েছি। অর্ধেক রাস্তায় লোকটি ফোন করল, স্যার, কার্ডটা নিয়ে আসবেন, ভুলবেন না। জোর করে একটা ব্রেক মারলাম। যা, কার্ডটা তো নেইনি, আনতে বাড়ির জন্য ফিরত নিলাম। বাড়ি এসে কল বেল বাজাতে গেলাম। মনে পড়ল বেল তো খারাপ। ব্যাগ থেকে চাবি নিয়ে দরজা খুলে ঢুকলাম। বাড়িতে কোনো আওয়াজ নেই। আমি রুমের দিকে গেলাম। কমন বাথরুম থেকে ফ্ল্যাশের শব্দ এলো। বোনকে তো আমি অটোতে বসিয়েছিলাম অফিস যাওয়ার সময়। মানে মা বাথরুমে। আমি ফটাফট মোবাইলটা সাইলেন্ট করে দিলাম। মাকে একসেট দেখতে ইচ্ছা করছে। 2 মিনিট অপেক্ষা করলাম, মা বেরোল না। কি হলে চোখ রাখলাম। যা দেখলাম তাতে আমার জ্ঞান হারাবার অবস্থা হলো। নিজেকে আর কন্ট্রোল করা যাচ্ছে না। ঠিক করে ফেললাম, এখনই মায়ের পুকুরে ঠাকুর ডুবাবো।